আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ডেভিডসন গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্সের 5th টিউটোরিয়ালে, যেখানে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে কথা বলবো। তো আমরা সবাই জানি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ মানে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ। তো আমরা আজকে এদের পরিচয় এবং পার্থক্য তো অবশ্যই জানবো, তার পাশাপাশি কিছু বেসিক কথা, প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার এগুলো জানবো। এবং আমরা সবাই যেহেতু ট্রু লাভ খুঁজে বেড়াই সব সময়, তো আমি আজকে একটা ট্রু লাভ খুঁজে পেয়েছি, তো সেটার কাহিনীও শেয়ার করার চেষ্টা করব। তো আমি শুরু করতে চাই প্যাথোজেনেসিস দিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তার মানে কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের প্যাথোজেনেসিস আমরা সবাই জানি যে একটা যখন ব্যাকটেরিয়া আসে, ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনটা এই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা এপিথেলিয়াল সেলের মাঝখান দিয়ে ঢুকে ল্যামিনা প্রক্রিয়াতে চলে আসছে, কিংবা এম সেল হয়ে সে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে আসছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ক্যাচ আপ করে এবং মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স দিয়ে তাকে টি সেলের কাছে প্রেজেন্ট করে, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে, টাইপ 1 হেল্পার টি সেল। এখন হেল্পার টি সেল এখানে কোত্থেকে আসে? সে তো সার্কুলেশনে থাকে, ঠিক না? তো সার্কুলেশন থেকে আসতে হলে তাকে ফার্স্টে এখানে ওয়ালের সাথে অ্যাডিশন করতে হবে, তারপর এখানে রোলিং করতে হবে, রোলিং করার পরে দুইটা এপিথেলিয়াল সেলের মাঝখানে, এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে তাকে স্কুইজ করে বের হয়ে আসতে হবে, অর্থাৎ ডায়াপিডেসিস করতে হবে। তো তাকে যখন এখানে অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন করার জন্য তার গায়ে একটা অ্যাডিশন মলিকুল থাকে যার নাম হচ্ছে α4β7 ইন্টিগ্রিন। তো এটার মাধ্যমে সে অ্যাডিশন করবে, তারপরে রোলিং করে স্কুইজ করে বের হয়ে আসবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এমএইচসি দিয়ে সেই অ্যান্টিজেনটাকে তার কাছে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করার পর সে বুঝবে যে হ্যাঁ, এটা একটা অ্যান্টিজেন। তো তার রেসপন্সে সে হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ করবে, যার মাধ্যমে সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। সেই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ আবার তার জন্য কি রিলিজ করবে? ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 23। তো এখানে বলে রাখা ভালো, এই দুইটার একটা সাব ইউনিট আছে যার নাম হচ্ছে P40 সাব ইউনিট। তো এই দুইটা দিয়ে সেই হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল আবার ইন্টারলিউকিন 2 রিলিজ করে, যার মাধ্যমে এই হেল্পার টি সেলগুলোর প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রচুর পরিমাণে টি সেল তৈরি হয়। এই প্রচুর পরিমাণে টি সেল আবার প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজকেও অ্যাক্টিভেট করতে পারে। তো যাই হোক, এই ম্যাক্রোফেজগুলো পরবর্তীতে কি করবে? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এই ধরনের কিছু সাইটোকাইন রিলিজ করবে। কোন পাথওয়ের মাধ্যমে সে তৈরি করে? আমরা আগে থেকেই জানি যে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে এই ধরনের সাইটোকাইনগুলো তারা তৈরি করতে পারে। তো এই সাইটোকাইনগুলো বিভিন্ন জায়গায় কাজ করবে রিসিপ্টর মেকানিজমের মাধ্যমে, যেটাকে আমরা জ্যাক পাথওয়ে বা স্ট্যাট পাথওয়ে বলি। জ্যাক পাথওয়ে কেন বলি? কারণ তার যে রিসিপ্টর, সেটার একটা ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট থাকে যেটাকে আমরা বলি জানাস কাইনেস। তো এই জানাস কাইনেস থেকে আসলে জ্যাক এসেছে। তো এটার মাধ্যমে সে আলটিমেটলি কাজ করে, এবং তার কাজগুলো তো মানে অনেক ডাইভার্স কাজ, এক ক্লাসে ওইটা বলা যাবে না। তো আমরা জানি যে সেটা আসলে ইনফ্লামেশন করতে হেল্প করে সাইটোকাইন। তো এইভাবে এটা আসলে একটা নর্মাল ইনফ্লামেশনের মেকানিজম, অর্থাৎ ব্যাকটেরিয়া আসলে যে কারো পেটে বা যে কারো বডিতেই তো এই ইনফ্লামেশন মেকানিজমটা হবে, ঠিক না? তো এটাকে আমি ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে কিভাবে কোরিলেট করতে যাচ্ছি, বা কেন এখানে আমি এটা ডিসকাস করলাম। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজ হওয়ার জন্য এই ইনফ্লামেশনটা তো কি হবে? দেখা যাচ্ছে যে একটা ব্যাকটেরিয়া আসলো, তাকে মেরে ফেলার পরে একটু পরেই দেখা যাচ্ছে ইন্টারলিউকিন 10 রিলিজ হবে। ইন্টারলিউকিন 10 রিলিজ হওয়ার মাধ্যমে আলটিমেটলি ইনফ্লামেশনটা বন্ধ হয়ে যাবে। তো কারো যদি এমন হয় যে ইনফ্লামেশন বন্ধ না হয়ে বছরের পর বছর চলতেই আছে, তখন সেটাকে আমরা বলবো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এখন প্রশ্ন হচ্ছে, কেন একটা মানুষের বছরের পর বছর ইনফ্লামেশন চলতেই থাকবে? হতে পারে তার এখানে মানে এই পাথওয়ের মধ্যে কোনো একটা জায়গায় সমস্যা, অর্থাৎ কোনো একটা জায়গা নিয়ন্ত্রণকারী জিনে সমস্যা, অর্থাৎ জেনেটিক কিছু ফ্যাক্টর আছে এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে। তো কোন কোন জায়গায় সমস্যা হতে পারে? হতে পারে এই যে এপিথেলিয়াল ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা উইক বা ব্যারিয়ারের সমস্যা। তাহলে এই ব্যারিয়ার নিয়ন্ত্রণকারী জিনে সমস্যা হলে কি হবে? এই প্রসেসটা একটু বেশি বেশি থাকবে, বছরের পর বছর চলতেই থাকবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে এমএইচসির যে জিন, সেটাতে সমস্যা থাকতে পারে। এমএইচসির জিনের নাম কি? এইচএলএ জিন বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন। তো ওই জিনে যদি সমস্যা হয় তাহলেও কি হবে? এই প্রসেসটা বেশি বেশি অ্যাক্টিভেটেড থাকতে পারে। থার্ড কথা হচ্ছে যে ইন্টারলিউকিন 23, এই জিনে যদি সমস্যা হয়, অর্থাৎ এটা নিয়ন্ত্রণকারী জিনে যদি সমস্যা হয়, তাহলেও এই প্রসেসটা কিন্তু বেশি বেশি চলতে পারে। ফোর্থ কথা হচ্ছে এই টোটাল প্রসেসকে বন্ধ করতে কে? ইন্টারলিউকিন 10, ঠিক না? তো ইন্টারলিউকিন 10 এর জিনে যদি সমস্যা হয়, তাহলে এই প্রসেসটা বন্ধ হবে না। বন্ধ না হলে কি হবে? এই প্রসেসটা বছরের পর বছর চলতেই থাকবে, এবং পেশেন্টকে আমরা বলবো সে একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্ট। এছাড়া কারো যদি ইনেট ইমিউনিটি বা অটোফেগি প্রসেসের সমস্যা হয় জিনে, সেই ক্ষেত্রেও আমরা তাকে দেখতে পাবো যে তার ক্ষেত্রে ইনফ্লামেশনটা চলতেই আছে। তো
তো এরকম 100, আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, এরকম 163টা সাসেপ্টেবল লোকাই আছে যেগুলোতে সমস্যা হলে এরকম ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে। শুধু ইনফ্লামেটরি বাউল ডিজিজ না, অনেকগুলো দেখা যায় যে আরো অন্যান্য ইনফ্লামেশনের সাথেও রিলেটেড, যেমন দেখা যাচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা সোরিয়াসিস, এগুলোর সাথেও রিলেটেড। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে ইনফ্লামেশন বেশি বেশি হচ্ছে, এগুলো আবার তাকে কিছু ইনফেকশাস ডিজিজের এগেনস্টে অ্যাডভান্টেজ দেয়, যে ইনফেকশন আসলেই সাথে সাথে ইনফ্লামেশন করে তাকে মেরে ফেলে, ইনফেকশন হতে পারে না, যেমন টিউবারকুলোসিস হয় না, এই ধরনের কিছু বিষয় আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাই। তো যাই হোক, আমি যেটা বললাম যে 163টা সাসেপ্টেবল লোকাই আছে, এর মধ্যে এইচএল এর কথা বলেছি। এইচএল এ DR103 নামের একটা জিন আছে, যেটা যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস হবে। ইউসি দিয়ে আমি আলসারেটিভ কোলাইটিস বুঝাচ্ছি। আর যদি ব্যারিয়ার ফাংশনের কথা বললাম, ওইখানে যদি সমস্যা থাকে তাহলেও আলসারেটিভ কোলাইটিস হবে। আর ইনেট ইমিউনিটি কিংবা অটোফেগি নিয়ন্ত্রণকারী জিনে যদি সমস্যা হয় তাহলে ক্রনস ডিজিজ হবে। কি ধরনের জিন আছে এখানে? NOD2, ATG16L1 এবং IRGM। নাম হয়তো এত বেশি লাগবে না, তবে NOD2 এর ব্যাপারে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে এটা আইলিয়াল ক্রনস ডিজিজ করে এবং স্ট্রিকচার ফর্মেশন করে, যার জন্য সার্জিক্যাল রিসেকশনের প্রয়োজন হয়। তাহলে এই জিনগুলোতে সমস্যা হলে একটা ব্যক্তির ইনফ্লামেশন বছরের পর বছর চলতেই থাকবে এবং তাকে আমরা বলবো সে ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্ট। তো এটা সাধারণত দেখা যায় যে যারা অ্যাশকেনাজি জিউ, অর্থাৎ রোমান এম্পায়ার থেকে তাদের বংশ প্রিভিয়াস, তারা হচ্ছে ওইখান থেকে উদ্ভব ঘটেছিল। তো এটা সম্পর্কে বেশি কিছু বলবো না, আমরা তো আর অ্যাশকেনাজি জিউ না, এটা নিয়ে আমরা কনসার্ন না। তো তাদের ক্ষেত্রে এই ডিজিজটা একটু বেশি দেখা যায়। তো তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে আলসারেটিভ কোলাইটিস অল্প বেশি দেখা যায়, বাট ক্রনস ডিজিজটা অনেক বেশি দেখা যায়। তাহলে এটা একটা পার্থক্য যে অ্যাশকেনাজি জিউ এর ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস দেখা যায় ঠিক আছে, কিন্তু ক্রনস ডিজিজটা অনেক বেশি দেখা যায়, এটা একটা পার্থক্য। এছাড়া কারো যদি রিলেটিভের থাকে তাহলে তার রিস্ক অনেক বেশি থাকে, 10% রিস্ক থাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হওয়ার। তারপরে কারো যদি আইডেন্টিক্যাল টুইনে থাকে সেই ক্ষেত্রেও তার চান্স অনেক বেড়ে যায়, আলসারেটিভ কোলাইটিসের চান্স হয় 20-25% এবং ক্রনস ডিজিজ হচ্ছে 40-50%। আর যদিও এটা এক্স লিঙ্কড কোনো ডিজিজ না, তারপরেও ক্রনস ডিজিজের ক্ষেত্রে কিছুটা ফিমেল প্রিডোমিনেন্স আমরা দেখতে পারি, আর আলসারেটিভ কোলাইটিসে আবার ইকুয়াল। তো এখানে আমরা কিন্তু কিছু পার্থক্য পেয়ে গেলাম আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের, যেমন এখানে মেল ফিমেল ইকুয়াল, বাট ক্রনস ডিজিজের স্লাইট ফিমেল প্রিডোমিনেন্স, এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি, যে অ্যাশকেনাজি জিউদের মধ্যে ক্রনস ডিজিজটা একটু বেশি দেখা যায়, আলসারেটিভ কোলাইটিসটা তুলনামূলক কম দেখা যায়। থার্ড পার্থক্য কোনটা, যে ব্যারিয়ার ফাংশনের জিন কিংবা এইচএলএ জিন, এগুলোর সাথে রেসপন্সিবল কে? আলসারেটিভ কোলাইটিস। আর ইনেট ইমিউনিটি বা অটোফ্যাগের জন্য যে জিন, সেটার সাথে রেসপন্সিবল, সেটার সাথে রিলেটেড কে? ক্রনস ডিজিজ। তাহলে তিনটা পার্থক্য পেয়ে গেলাম। তো এগুলো গেল জেনেটিক ফ্যাক্টর। এই জেনেটিক ফ্যাক্টরগুলোর জন্য একটা পেশেন্টের ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে। এছাড়া কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন দেখা যাচ্ছে যে কেউ যদি স্মোকার হয় তাহলে তার ক্রনস ডিজিজ হওয়ার চান্স বেশি, আর কেউ যদি নন স্মোকার বা এক্স স্মোকার হয় তাহলে তার আলসারেটিভ কোলাইটিস হওয়ার চান্স বেশি। কেউ যদি হাই রিফাইন্ড সুগার ডায়েট খায় তার ক্ষেত্রে ক্রনস ডিজিজ হওয়ার চান্স বেশি। তারপরে কারো যদি কমেন সেল বা গাট মাইক্রোবিয়াল ডিসবায়োসিস হয় সেই ক্ষেত্রে তার হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অ্যাপেন্ডিসেক্টমি করলে কিন্তু আমাদের আলসারেটিভ কোলাইটিস থেকে সেটা আমাদেরকে প্রোটেকশন দেয়, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এখানে একটা কথা বলেছে যে মাইক্রোবিয়াল ডিসবায়োসিস, এই বিষয়টা আসলে কি? আমি তো শুরু করেছিলাম কোন জায়গা দিয়ে? শুরু করেছিলাম একটা ব্যাকটেরিয়া আসলে তার অ্যান্টিজেনটা ঢুকছে, কিন্তু এখানে নর্মালি দেখা যায় এই সব পেশেন্টে একটা মাইক্রোবিয়াল ডিসবায়োসিস দেখা যায়। মাইক্রোবিয়াল ডিসবায়োসিস মানে হচ্ছে আমাদের যেই ফার্মিকিউট এবং ব্যাকটেরয়েডস, এরকম গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা ফাইলাম আছে ব্যাকটেরিয়ার। তো এগুলোর মধ্যে সবসময় একটা ভ্যারিয়েশন দেখা যায় এবং কোনোটাই ওভার পাওয়ার করে না, অর্থাৎ হার্মফুল এবং হচ্ছে হেল্পফুল ব্যাকটেরিয়ার মধ্যে একটা সুন্দর রিলেশন বজায় থাকে। কিন্তু যখন এই হার্মফুল ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, দেখা যাচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসির পরিমাণ যখন বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো মাইক্রোবিয়াল ডিসবায়োসিস। তো এটার কারণে হতে পারে যে মাইক্রোবিয়াল ডিসবায়োসিস হলে বেশি বেশি অ্যান্টিজেন এখানে ঢুকতে পারবে, এই জন্য বেশি বেশি ইনফ্লামেশন হবে, এটা একটা কারণ হতে পারে। এছাড়া ভাইরাস, ফাঙ্গাস অর্থাৎ ভাইরোম, তারপরে মাইক্রোবায়োম, এগুলো রিলেটেড থাকতে পারে। অথবা আমাদের ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ফাংশনাল চেঞ্জ থাকতে পারে, যেমন তার মধ্যে যেসব অ্যান্টি ইনফ্লামেটরি মেটাবোলাইট থাকার কথা সেগুলো কম যদি থাকে, যেমন কিছু অ্যান্টি ইনফ্লামেটরি মেটাবোলাইট হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কিংবা বিউটাইরেট, এগুলো যদি পরিমাণে কম থাকে তখন হচ্ছে ইনফ্লামেশনকে সে প্রিভেন্ট করতে পারবে না, ইনফ্লামেশনটা অনেক দিন ধরে চলতে থাকবে। তো এইভাবে আসলে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজটা হচ্ছে। তো এরপরে আমরা এই প্যাথোজেনেসিসের সাথে কোরিলেট করে
ড্রাগসের নামগুলো পড়ার চেষ্টা করছি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে আমরা শুরুতে কি হয়েছিল, মাইক্রোবায়াল ডিসবায়োসিস, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেছিল। তাহলে প্রথম ড্রাগের নাম কি হওয়া উচিত? অ্যান্টিবায়োটিক, ঠিক না? অ্যান্টিবায়োটিক কি কি অ্যান্টিবায়োটিক হতে পারে? সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল। যেহেতু এন্টেরোব্যাকটেরিয়ার পরিমাণ এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা কি দিব? সিপ্রোমেট্রো দিব। তারপরে কি হয়েছিল? সেকেন্ড কি আমি বলেছিলাম যে হেল্পার টি সেল এখানে আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিনের মাধ্যমে অ্যাডিশন করে। তাহলে সেটার এগেনস্টে আমরা যদি অটো অ্যান্টিবডি দিই বা অ্যান্টি আলফা 4 বিটা 7 অ্যান্টিবডি দিই, তখন সেটা কি করবে? এই প্রসেসটাকে প্রিভেন্ট করবে। তো সেই ড্রাগের নাম হচ্ছে ভেডোলিজুম্যাব। এছাড়া আমরা কি করতে পারি? কিছু অ্যান্টি মেটাবোলাইট দিতে পারি, থায়োপিউরিন। তারা কি করে? তারা বলে যে হেল্পার টি সেলকে বলে যে তুমি মরে যাও, অর্থাৎ তাকে অ্যাপোটোসিস করতে হেল্প করে। তো অ্যাপোটোসিস করতে কারা হেল্প করে? কিছু অ্যান্টি মেটাবোলাইট থায়োপিউরিন, যাদের নাম হচ্ছে অ্যাজাথিওপ্রিন্স অথবা মার্কেপ্টোপিউরিন। অথবা কি হতে পারে যে আমি বলেছিলাম যে ম্যাক্রোফেজ কি করে? ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 23 রিলিজ করে, যাদের একটা সাব ইউনিট আছে P40 সাব ইউনিট। তো আমরা এই P40 সাব ইউনিটের এগেনস্টে কিন্তু কিছু অ্যান্টিবডি দিতে পারি, যেমন উস্টেকিনুম্যাব। অথবা আমরা কি করতে পারি? আমরা জানি যে হেল্পার টি সেল অ্যাক্টিভেট হওয়ার পরে সেটা ইন্টারলিউকিন 2 রিলিজ করে। ইন্টারলিউকিন 2 রিলিজ করার মাধ্যমে প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন করে। তো প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন করতে হলে তো নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, নতুন নতুন সেল তৈরি হচ্ছে। তো সেলের নিউক্লিয়াস তৈরির জন্য ডিএনএ লাগবে, আর ডিএনএ তৈরির জন্য লাগবে ফলিক অ্যাসিড। তো সেই ফলিক অ্যাসিড যাতে ডিএনএ তৈরি করতে না পারে, এই জন্য আমরা কি করি? অ্যান্টি মেটাবোলাইট দিই, যার নাম হচ্ছে মিথোট্রিক্সেট। তো এটা ফলিক অ্যাসিডকে ইনহিবিট করে। এছাড়া আমাদের ইন্টারলিউকিন 2 কে ইনহিবিট করে ক্যালসিনিউরিন ইনহিবিটর, যার নাম হচ্ছে সিক্লোস্পোরিন। তারপরে আমরা বলেছিলাম যে ম্যাক্রোফেজ কি করে? কিছু সাইটোকাইন রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা। কোন পাথওয়ের মাধ্যমে? সাইক্লোঅক্সিজেনেজ এবং লাইপোঅক্সিজেনেজ পাথওয়ের মাধ্যমে এগুলো তৈরি হয়। তো ওই পাথওয়েগুলোকে ইনহিবিট করার জন্য আমাদের কিছু অ্যামিনো স্যালিসাইলেট আছে, যেটাকে আমরা 5 অ্যামিনো স্যালিসাইলেট বলি, যেমন মেসালাজিন, ওলসালাজিন, সালফাসালাজিন এবং বালসালাজাইড। তো এছাড়া আমাদের টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফার এগেনস্টেও কিছু অ্যান্টিবডি দিতে পারি, যেমন ইনফিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গোলিমুম্যাব এবং সার্টুলিজুম্যাব। এছাড়া আমরা যে বলেছিলাম জানাস কাইনেজ, সেই জানাস কাইনেজকেও ইনহিবিট করতে পারি টোফাসিটিনিব দিয়ে। এছাড়া আমাদের একটা বস ড্রাগ আছে, যেটাকে আমরা বলি গ্লুকোকর্টিকয়েড, যেমন প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন, বুডেসোনাইট, বেক্লোমিথাসন, মিথাইল প্রেডনিসোলন। এটা আসলে সবগুলা স্টেপকেই ইনহিবিট করতে পারে। এটা এমন একটা বস ড্রাগ যেটা সবগুলা স্টেপকেই ইনহিবিট করতে পারে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। তো এইভাবে আমরা আসলে ইনফ্লামেটরি বাউল ডিজিজে ট্রিট করি। ট্রিটমেন্টে এই ড্রাগগুলো আমরা ব্যবহার করি। যদিও আমি আজকে ট্রিটমেন্টটা বলবো না, ট্রিটমেন্টটা আমরা নেক্সট দিনে বলবো। তবে নেক্সট দিনে আমি আর এই প্যাথোজেনেসিসের সাথে কোরিলেট করে নামগুলো নিয়ে আসবো না। এই নামগুলো আমরা এখনই দেখে ফেললাম, তখন শুধু নাম আমি মেনশন করব। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে ইনফিক্সিম্যাব কোত্থেকে আসলো বা অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা কোত্থেকে আসলো। তাহলে এই চিত্র থেকে আমরা কিন্তু ড্রাগের নাম এবং মেকানিজম অফ অ্যাকশন পড়ে ফেললাম। নেক্সট দিনে আমরা শুধু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিকেশন এবং সাইড এফেক্ট পড়বো। তো একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এখানে যে হলুদ কালার গুলো আছে এগুলা বায়োলজিক মেডিকেশন, আর যেগুলো নীল কালার আছে সেগুলো হচ্ছে নন বায়োলজিক মেডিকেশন। বায়োলজিক মানে হলো এগুলো তৈরি করতে আমাদের অন্য প্রাণীর হেল্প নিতে হয় বা বায়োলজি বা জীবের হেল্প নিতে হয়। আর যেগুলো নন বায়োলজিক সেগুলা জড় বস্তু থেকেও তৈরি করা যায়। তো এখন ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে কিছু বেসিক কথা বলি। এটা এমন একটা ডিজিজ যেটা রিল্যাপসিং রিমিটিং কোর্স ফলো করে এবং কয়েক বছর ধরে এটা প্রেজেন্ট থাকে, অর্থাৎ এটা একবার ভালো হয় আবার রিল্যাপস করে, এরকম একটা প্যাটার্ন ফলো করে। এটা সবচেয়ে বেশি ইনসিডেন্স আমরা দেখি নর্থ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়াতে। তবে আমাদের খুব বেশি খুশি হওয়ার দরকার নাই, কারণ 21 শতাব্দীতে আমাদের যেসব কান্ট্রিগুলো নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, এশিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকার, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এটার ইনসিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে তারা ওয়েস্টার্নাইজড লাইফ ফলো করছে, যার কারণে তাদের ইনসিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এজ ওয়াইজ ইনসিডেন্স চিন্তা করি, এখানে একটা বাইমোডাল প্যাটার্ন ফলো করা যায়। যেমন সেকেন্ড এবং থার্ড ডিকেডে একটা পিক দেখা যায় এবং সেভেন্থ ডিকেডে আরেকটা পিক দেখা যায়। এই সময়গুলোতে এটার ইনসিডেন্স কিন্তু বেশি থাকে। আর দেখা যাচ্ছে যে আলসারেটিভ কোলাইটিসের যে ইনসিডেন্স সেটা বর্তমানে স্টেবল আছে, বাট ক্রনস ডিজিজের ইনসিডেন্স কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। এটাও আরেকটা পার্থক্য। আমরা কিন্তু এর আগে জেনেটিক ফ্যাক্টরের মধ্যে 3টা পার্থক্য পড়েছি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে একটা পার্থক্য পড়েছি যে স্মোকারদের ক্ষেত্রে ক্রনস ডিজিজ বেশি হয়, আর নন স্মোকার বা এক্স স্মোকারদের ক্ষেত্রে কিন্তু আলসারেটিভ কোলাইটিস বেশি হয়। এখানে ইনসিডেন্সে আরেকটা পার্থক্য কিন্তু পেয়ে গেলাম, তাহলে টোটাল 5টা পার্থক্য পড়লাম। আর এইসব পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি বা ওয়ার্ক কিংবা নর্মাল লাইফে কিন্তু কোনো সমস্যা হয় না, বাট তাদের মাঝে মাঝে হসপিটালে অ্যাডমিশন হতে
হয় এবং সার্জারি করা লাগতে পারে, অর্থাৎ এটার কিছু মরবিডিটি আছে এবং সাথে অন্যান্য ডিজিজ কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। তো আরো কিছু পার্থক্য আমরা পড়ে ফেলি ওই পাঁচটার সাথে। আলসারেটিভ কোলাইটিসটা শুরু হয় রেকটামে, অর্থাৎ প্রোক্টাইটিস দিয়ে শুরু হয় এবং এটা শুরু হয় অ্যানোরেক্টাল মার্জিনে, অর্থাৎ এর নিচে অ্যানাস থাকে এবং অ্যানোরেক্টাল মার্জিনে এটা শুরু হয় এবং তারপরে প্রক্সিমালি স্প্রেড করতে থাকে, মানে উপরের দিকে স্প্রেড করতে থাকে, নিচে কখনো যায় না। তার মানে আলসারেটিভ কোলাইটিস কিন্তু অ্যানাল ক্যানালে কখনো হবে না বা পেরিয়ানাল রিজনে কখনোই হবে না। বাট ক্রনস ডিজিজ এনি পার্ট অফ জিআইটিতে যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি অনুসারে দেখি সিরিয়ালি, তাহলে দেখা যাচ্ছে যে টার্মিনাল আইলেম এবং রাইট কোলনে এটা 40% ক্ষেত্রে হয়, স্মল ইন্টেস্টাইনে 30 to 40%, কোলনে 20 এবং পেরিয়ানাল রিজনে লেস দেন 10%। তবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পেরিয়ানাল রিজনে ক্রনস ডিজিজ কিন্তু হয়, আলসারেটিভ কোলাইটিস কিন্তু পেরিয়ানাল রিজনে হয় না। তারপরে আলসারেটিভ কোলাইটিস কন্টিনিউয়াস ম্যানারে গ্রো করতে থাকে। তো আমরা যদি একটা চিত্র দেখি যে কারো কারো ক্ষেত্রে প্রোক্টাইটিস থাকে, শুধু রেকটামকে ইনভলভ করে, কারো ক্ষেত্রে আর একটু সামনে যে এটা লেফট সাইডেড কোলাইটিস করে, কারো ক্ষেত্রে আরো সামনে যে এটা যদি ট্রান্সভার্স কোলনকে ইনভলভ করে তখন সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ কোলাইটিস। আবার দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে পুরা কোলন যদি ইনভলভ করে ফেলে তখন সেটাকে আমরা বলবো প্যানকোলাইটিস। বাট যেটা হচ্ছে ক্রনস ডিজিজ সেটা এরকম কন্টিনিউয়াস ম্যানারে যায় না, এটা যেরকম কন্টিনিউয়াস ম্যানার, কিন্তু এটা কন্টিনিউয়াস ম্যানারে না হয়ে প্যাচি অর্থাৎ ছোপ ছোপ হয় এবং এখানে স্কিপ লেশন দেখা যায়, মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ, যেমন এখানে একটু এখানে একটু এখানে একটু মাঝে আবার ভালো, এরকম প্যাচি লেশন দেখা যায়, স্কিপ লেশন দেখা যায়। আর এখানে ইনফ্লামেশনটা লিমিটেড থাকে মিউকোসাতে এবং টোটাল লেয়ারে ইনভলভ করে না, এবং বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেটরি সেল কিন্তু ইনফিল্ট্রেট করে ল্যামিনা প্রোপ্রিয়াতে। আর এখানে দেখা যায় ট্রান্সমুরাল ইনফ্লামেশন, অর্থাৎ পুরো লেয়ারে কিন্তু এটা ছড়ায় পড়ে। ক্রনিক ইনফ্লামেটরি সেল প্রেজেন্ট থাকে অল লেয়ারসে, পুরা ওয়ালটা ইডিমেটাস হয়ে যায়, অর্থাৎ এখানে যে আলসারটা থাকে সেটা হয়ে যায় ডিপ। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কোলনটা শর্টেন্ড হয়ে যায়। কেন শর্টেন্ড হয়? কারণ ইনফ্লামেশনের কারণে জায়গায় জায়গায় অ্যাট্রফি হতে থাকে, তো অ্যাট্রফি হলে তো শর্ট হয়ে যাবে। এখন দুইটা অ্যাট্রফিক এরিয়ার মাঝখানে যে নর্মাল এরিয়া সেটাকে আপাত দৃষ্টিতে দেখে উঁচু মনে হয়, অথবা ওইখানে হাইপারট্রফিও ঘটতে পারে দুইটা অ্যাট্রফির মাঝখানে। তো ওইখানে দেখে মনে হবে যে ওইটা একটা পলিপ, কিন্তু এটা আসলে পলিপ না, ওইটা হচ্ছে সিউডো পলিপ, যেটাকে আমরা বলছি পোস্ট ইনফ্লামেটরি সিউডো পলিপ। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে এই যে ডিপ আলসার গুলা, এগুলো তো ফিশার তৈরি করে, গর্ত তৈরি করে। এখন দুইটা গর্তের মাঝখানের যে উঁচু জায়গা সেটাকে দেখে যে অ্যাপিয়ারেন্স মনে হয় সেটাকে আমরা বলি কোবলস্টোন অ্যাপিয়ারেন্স। তার মানে এখানে আমরা দেখতে পাবো পোস্ট ইনফ্লামেটরি সিউডোপলিপ আর এখানে দেখতে পাবো কোবলস্টোন অ্যাপিয়ারেন্স। তো এখানে আমরা টোটাল 4টা পার্থক্য পড়লাম, আগে আরো 5টা পড়েছিলাম, মোট 9টা পার্থক্য আমরা পড়ে ফেললাম। আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে আরো দু একটা কথা বলা যায়, যে এটার হিস্টোলজিতে আমরা ক্রিপ্টাইটিস বা ক্রিপ্টাপসেস কিংবা লস অফ গবলেট সেলস দেখতে পারি। আর লং স্ট্যান্ডিং ইনফ্লামেশনের ক্ষেত্রে ডিসপ্লেজিয়া, নিউক্লিয়ার অ্যাটাইপিয়া এবং ইনক্রিজ মাইটোটিক রেটের কারণে এটা কোলন ক্যান্সারে টার্ন করতে পারে। তো আমরা যে একটু আগে সিউডোপলিপের কথা বললাম, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সিউডোপলিপ। এরপরে আমরা ক্লিনিক্যাল ফিচারে প্রসিড করি। প্রথমেই আলসারেটিভ কোলাইটিসের ক্লিনিক্যাল ফিচার। তো যেহেতু আলসারেটিভ কোলাইটিসে ইনভ্যারিয়েবলি প্রোক্টাইটিস থাকে, অর্থাৎ রেকটাল ইনফ্লামেশন থাকে, এই জন্য এইসব পেশেন্টে আমরা রেকটাল ব্লিডিং পাবো, প্যাসেজ অফ মিউকাস দেখতে পাবো এবং টেনেসমাস দেখতে পাবো। আর যখন কোলনকে ইনভলভ করবে তখন ব্লাডি ডায়রিয়া কিংবা অ্যাবডোমিনাল ক্র্যাম্পস পেতে পারি। আর কিছু পেশেন্টে ফ্রিকুয়েন্ট স্মল ভলিউম ফ্লুইড স্টুল দেখতে পাবো, আর অন্যান্য পেশেন্টে আমরা পিলেটি স্টুল দেখতে পাবো কনস্টিপেশনের জন্য, অর্থাৎ রেকটামের ওপরের অংশে অর্থাৎ কোলনে যখন ইনভলভ করে তখন কিন্তু চাইলে কনস্টিপেশনও হতে পারে। আর সিভিয়ার কেসে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ম্যালেস, অ্যাবডোমিনাল পেন এগুলো থাকবে, সাথে এক্সামিনেশনে টক্সিক থাকবে পেশেন্ট, ফিভার, টেকিকার্ডিয়া এবং সাইন্স অফ পেরিটোনাইটিস পেতে পারি। তো আমরা শুরুতেই বলেছিলাম একটা ট্রু লাভের কাহিনী বলবো। তো ট্রু লাভ মানে আসলে সেরকম সিরিয়াস কিছু না, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সিভিয়ারিটি অ্যাসেস করার একটা ক্রাইটেরিয়া, যেখানে বলা হচ্ছে যে পেশেন্টের 6 বা তার চেয়ে বেশিবার ব্লাডি স্টুল থাকবে 24 ঘন্টায়, সাথে এই 4টার মধ্যে একটা বা তার চেয়ে বেশি থাকবে অ্যানিমিয়া, ফিভার, টেকিকার্ডিয়া এবং হাই ইনফ্লামেটরি মার্কার। যদি এরকম থাকে তখন সেটাকে আমরা বলবো সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। তো এই 5টা পয়েন্ট ছাড়াও সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য আমরা অ্যালবুমিন টেস্ট করতে পারি। সিভিয়ার কেসে 30 গ্রাম পার লিটারের চাইতে কম থাকবে, আর মাইল্ড মডারেট কেসে 35-এর চাইতে বেশি থাকবে। তো এটাও একটা সিস্টেম। এছাড়া অ্যাবডোমিনাল এক্সরে করতে পারি, অ্যাবডোমিনাল এক্সরেতে ডায়ালেটেড বাওয়েল পাবো, আর সিগময়েডোস্কোপি করলে মিউকোসাল ইনফ্লামেটরি চেঞ্জ পাবো, আলসারেশন পাবো কিংবা লুমেনে ব্লাড পেতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো 6 বারের বেশি, 4 বারের চাইতে কম হলে সেটাকে আমরা বলবো মাইল্ড, আর 4 থেকে 6 হলে সেটাকে বলবো মডারেট।
ব্লাড মাইল্ড কেসে খুব একটা থাকে না, মডারেট কেসে থাকতে পারে, সিভিয়ার কেসে প্রচুর ব্লাড থাকে। আর অ্যামাউন্ট যদি চিন্তা করি স্টুলের, 200 চাইতে কম হলে মাইল্ড, 200 থেকে 400 পর্যন্ত হলে মডারেট, এবং 400-র উপরে হলে সেটাকে আমরা বলবো সিভিয়ার। অ্যানিমিয়া থাকবে 10 গ্রাম পার ডেসিলিটার, 10 গ্রাম পার ডেসিলিটারের চাইতে কম সিভিয়ার কেসে। ফিভার থাকবে 37.8 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি। টেকিকার্ডিয়া 90 বিটস পার মিনিটের চাইতে বেশি, এবং হাই ইনফ্লামেটরি মার্কার হিসেবে আমরা ইএসআর এবং সিআরপি বেশি পাবো। এরপরে আমরা ক্রনস ডিজিজের ক্লিনিক্যাল ফিচার দেখি। ক্রনস ডিজিজে অ্যাবডোমিনাল পেইন থাকবে, ডায়রিয়া থাকবে, তবে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডায়রিয়াটা থাকবে ওয়াটারি ডায়রিয়া, কোনো ব্লাড বা মিউকাস থাকবে না। এখানেও কিন্তু আলসারেটিভ কোলাইটিসের সাথে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হয়ে গেল। এছাড়া ওয়েট লস থাকবে। ওয়েট লস কেন থাকবে আমরা আগেই বলেছি গত ক্লাসে, যে সে খেতে ভয় পাবে, কারণ খেলেই তার ব্যথা শুরু হয়ে যায়, অ্যাবডোমিনাল ক্র্যাম্প শুরু হয়। আর এছাড়া ম্যালঅ্যাবজর্পশন তো আছেই, যার কারণে তার ওয়েট লস হবে। আর জেজুনাল স্ট্রিকচার থাকলে সেই ক্ষেত্রে পেশেন্টের ভমিটিং থাকবে, ওরাল আলসারেশন থাকবে। আর কিছু পেশেন্টের আইলিয়াল ক্রনস ডিজিজ থাকে, তারা সাব একিউট অর অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিংবা কিছু পেশেন্ট হচ্ছে অ্যাবসেস পারফোরেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কারণ এটা তো এন্টায়ার লেয়ারকে ইনভলভ করে, এই জন্য পারফোরেশনের একটা চান্স আছে। আর কিছু পেশেন্টে দেখা যায় যে আমরা তো জানি আলসারেটিভ কোলাইটিসটা কোলনকে ইনভলভ করে, কিন্তু ক্রনস ডিজিজও কিন্তু শুধু কোলনকে ইনভলভ করতে পারে, তখন সেটাকে আমরা বলি ক্রনস কোলাইটিস। তবে এটার সাথে আলসারেটিভ কোলাইটিসের পার্থক্য হচ্ছে এটা পেরিয়ানাল রিজনকে ইনভলভ করে এবং রেকটামকে স্পেয়ার করে। আর আলসারেটিভ কোলাইটিস কিন্তু ইনভেরিয়েবলি রেকটামকে ইনভলভ করে, আর পেরিয়ানাল রিজনকে সে স্পেয়ার করে। আর এক্সামিনেশন করলে আমরা কি পাবো? ওয়েট লস পাবো, অ্যানিমিয়া পাবো, সাথে গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পাবো, অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো অ্যাবডোমিনাল এক্সামিনেশনে, পালপেশনে। এছাড়া মাস পেতে পারি ম্যাটেড লুপস অফ থিকেন্ড বাওয়েলের জন্য কিংবা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেসের জন্য। সাথে পেরিয়ানাল স্কিন ট্যাগ কিংবা ফিশার, ফিস্টুলা এগুলো পেতে পারি মোর দেন 50% পেশেন্টে। তো ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই। আমরা বাকি আলোচনা নেক্সট পার্টে কন্টিনিউ করব। আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।